আজকে ভারতীয় সংবিধান ক্লাসে আমরা ডিসকাস করব কনস্টিটিউট অ্যাসেম্বলি বা গণপরিষদ নিয়ে, যার প্রেক্ষাপট যে 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 সমস্ত মিশনের সাহায্যে বা যে সমস্ত মানুষের উদ্দেশ্যে বা মানুষের কারণে এই গণপরিষদ গঠিত হয়েছিল, সেক্ষেত্রে তাদের সম্বন্ধে ডিসকাশন কিন্তু আমি আগের ক্লাসে করে নিয়েছিলাম। সেখানে ডিসকাস করা হয়েছিল ক্যাবিনেট মিশন সম্পর্কে, ভারত শাসন আইন সম্পর্কে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা 3 জুন প্ল্যান সম্পর্কে আলোচনা করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করেছিলাম এবং স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে কে কোন ভারপ্রাপ্ত দপ্তর সামলেছিল সেগুলো ডিসকাস করা হয়েছিল। আজকে আমাদের টপিক হেডিং করা প্রত্যেকে যে গণপরিষদের প্রতিষ্ঠা। আজকে একদম গণপরিষদের ভিতরের ব্যাপারগুলো, কে গণপরিষদের মধ্যে কে কোন দায়িত্ব নিয়েছে, তো সেটা আমরা ডিসকাস করব। হেডিং করা প্রত্যেকে ফার্স্ট টপিক এস্টাবলিশমেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের প্রতিষ্ঠা। ইম্পর্টেন্ট টপিক, ভালো করে বুঝে না, প্রচুর কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। দেখো, গণপরিষদের, ভালো করে শুনবে, গণপরিষদের যে প্রতিষ্ঠা হয়েছে বা গণপরিষদের যে প্রতিষ্ঠার কারণটা কি কেন হয়েছে মনে হয় বলতে পারবে? এর কারণ একটাই, স্বাধীন ভারতের ক্ষেত্রে সংবিধান রচনা করার জন্য একটা গোষ্ঠী বা একটা সংস্থার প্রয়োজন, তারই ফলস্বরূপ গণপরিষদ প্রতিষ্ঠা হয়। এবার এই যে গণপরিষদ প্রতিষ্ঠা হয়, যে এই গণপরিষদের নীতি কী ছিল, গঠনের নীতি কী ছিল? এই গণপরিষদের নীতি ছিল প্রধানত 4টি নীতি। এই নীতি নিয়ে কিন্তু কোশ্চেন এখন আসতে লক্ষ্য করা যায়। আগে একদম ইনফরমেশানগুলো পড়তো, এখন একটু ডেসক্রিপটিভ ওয়েতে কোশ্চেন পড়ে। এই গণপরিষদের কিন্তু নীতি 4টে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট, 1 নম্বর নীতি, ভালো করে শুনবে, যে ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজাগুলি তাদের জনসংখ্যার আনুপাতিক হারে গণপরিষদে আসন পাবে। অর্থাৎ কেউ কিন্তু কাউকে বঞ্চিত করার কথা বলা হচ্ছে না। সেই সময় 1946 সালের প্রেক্ষাপটে কিছু প্রদেশ ব্রিটিশ শাসন করত, কিছু জায়গায় তখনও রাজা ছিল, বুঝতে পারলে? তাহলে এই যে রাজারা, দেশীয় যে রাজারা, তাদের জনসংখ্যার আনুপাতিক হারে কী করবে? গণপরিষদে আসন পাবে। তাহলে নোট ডাউন করে নাও, ব্রিটিশ শাসিত প্রদেশ, খুব গুরুত্বপূর্ণ, ব্রিটিশ শাসিত প্রদেশ। সৌমি, তোমার খাতায় যে নোট লেখা আছে তার সঙ্গে যদি কোনো অ্যাড করার প্রয়োজন এখান থেকে অ্যাড করবে, ঠিক আছে? ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজাগুলি, বা দেশীয় রাজাগুলি কথাটা ঠিক শোনায় না, দেশীয় রাজারা তাদের জনসংখ্যার আনুপাতিক হারে গণপরিষদে আসন পাবে। ওকে, গণপরিষদে আসন পাবে, বোঝা গেছে? হ্যাঁ কি না? এটা কিন্তু সুন্দর একটা নীতি, যেখানে কারুর মধ্যে কোনো ব্যাপার পার্সিয়ালিটি, যে ব্যাপারটা যে এই প্রদেশ থেকে বেশি, এই প্রদেশ থেকে কম, এরকম কিন্তু ব্যাপারটা হওয়ার কথা নয়। সেকেন্ড নীতি কী ছিল? যে সেই সময় গণপরিষদের মোট আসন সংখ্যা সাধারণ জনগণ, অর্থাৎ অমুসলিম, অশিখ মুসলিম বা শিখ যাদের বলতে পারি আমরা, এই 3টি সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে বিভক্ত হবে। ওকে, লিখে নাও যে সাধারণ জনগণের মধ্যে ধর্মের ভিত্তিতে আনুপাতিক হারে বিভক্ত হবে। এই ধর্মের ভিত্তি বলতে কি? হিন্দু, মুসলিম, শিখ। ওকে, 3টি সম্প্রদায়, ধর্ম বলতে পারি, ব্যাকেটে তোমরা লিখে নাও সম্প্রদায়, কমিউনিটি। এই কমিউনিটি কথাটা কিন্তু ইউজ করা হয়েছে সেই সময়। এই কমিউনিটি মানে সম্প্রদায় বলা যায়, রিলিজিয়ান মানে ধর্ম। এই ব্যাপারটা দুটোর বোঝাতে গেলে একই জিনিস, তাও সামান্য পার্থক্য আছে ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে। ধর্ম মানে রিলিজিয়ান, সম্প্রদায় বলতে কমিউনিটি। তাহলে সাধারণ জনগণের মধ্যে সম্প্রদায়ের ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে আনুপাতিক হারে আসন সংখ্যা বিভক্ত হবে। ওকে, এটাও কিন্তু কী ছিল? এটা হচ্ছে দ্বিতীয় নীতি। তৃতীয় নীতি কি? তৃতীয় নীতি ছিল কি? যে প্রাদেশিক আইনসভা, আমি বারবার বলছি, শোনো, ইতিহাসেও আমি প্রাদেশিক আইনসভা কথাটা বারবার শুনি, যে প্রত্যেকটা প্রদেশের যে আইনসভাগুলো কাজ করে, এই প্রাদেশিক আইনসভার প্রতিটি সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজের সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করবে। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড। কি কমপ্লিকেটেড? দেখো, প্রত্যেকটা প্রভিন্স ছিল, কোনোটা মহারাষ্ট্র, কোনোটা হচ্ছে মাদ্রাজ, উত্তরে চলে যাও পাঞ্জাব, বিহার, প্রত্যেকটা প্রভিন্স ছিল। সেই প্রত্যেকটা প্রভিন্সের প্রত্যেকটা আইনসভায় প্রতিটি সম্প্রদায়
সম্প্রদায়ের ওপর কিন্তু বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে গণপরিষদে। প্রতিটা সম্প্রদায়ের কীরকমভাবে আসন সংখ্যা বিন্যস্ত হবে ওটা তারা নিজেদের মধ্যে কি করবে, প্রতিনিধি নির্বাচন করবে। কিভাবে প্রতিনিধি নির্বাচন করবে? পুরোপুরি ভোটাধিকারের ভিত্তিতে। ওকে, লিখে নাও যে প্রাদেশিক আইনসভায় প্রতিটি সম্প্রদায়ের সদস্যগণ, বারবার কিন্তু দেখো এই সম্প্রদায় কথাটা আমাদের শুনতে হচ্ছে, প্রতিটি সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য, অর্থাৎ একবারই কিন্তু কোনো কিছুভাবে ভোট বা একবারই কাউকে নির্বাচন করার ক্ষমতা থাকবে, এরকম আর কি। একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের মাধ্যমে, এই কথাটা কিন্তু একটু তুলনামূলক কমপ্লিকেটেড, আমি পরে ডিটেলস আলোচনা করব। সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে লিখে নাও নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করবে। ওকে, হ্যাঁ কি না? দেখো ব্যাপারটা একটা জিনিসই, যে গণপরিষদ যে গঠন হচ্ছে, দেশের প্রতিটি কোণার মানুষ যেন ইনভলভ থাকতে পারে, কারোর মধ্যে যেন কোনো ডাউট না হয় যে না আমাদের বঞ্চিত করে এরা ফর্ম করে ফেলছে এবং ভারত সংবিধান বানিয়ে ফেলছে, এটা যাতে করা না হয়, এই জন্য কিন্তু এইটা হচ্ছে। এবার আর একটা যেটা বলা হয়েছে যে দেশীয় রাজা, এরা সব থেকে কনফিউজড। দেশীয় রাজারা ছিল সেই সময় সব থেকে কনফিউজড, কারণ দেশীয় রাজারা সেই সময় বিভিন্ন প্রভিন্সের যে রাজারা, তারা চেয়েছিল আমি নিজের মতো রাজার মতো থাকবো। ওকে, অর্থাৎ সেই সমস্ত জায়গায় রাজতন্ত্র চলবে। কিন্তু সংবিধান বলো বা যে কোনো দেশে আমরা প্রত্যেকেই জানি রাজতন্ত্রটা কিন্তু একসময় অবলুপ্ত হয়েছে বা হবে, এটা তখন সবাই জানতো, বা সংবিধান সেইভাবেই এগোচ্ছিল গণতন্ত্রের দিকে। কিন্তু রাজারা চাইছিল কি নিজের মতো থাকবো। এর কারণে কিন্তু কাশ্মীর সমস্যা এখনও আছে, পরের ডিটেলসে বলবো। অনেক ভিতরের হায়দ্রাবাদ, গুজরাটের কিছু অংশ, এসব জায়গায় কিন্তু দেশীয় রাজারা সমস্যা ক্রিয়েট করেছিল। তাহলে বলা যাচ্ছে যে দেশীয় রাজারা, বা রাজারা কথাটা ঠিক হবে না, রাজাদের থেকে করো, দেশীয় রাজা থেকে বা রাজাগুলি থেকে করো, দেশীয় রাজাগুলি থেকে অনাধিক 93 জন প্রতিনিধিত্ব করবে। ওকে, দেশীয় রাজাগুলি থেকে অনাধিক 93 জন প্রতিনিধি করবে। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে নীতি। কোনো অসুবিধা নেই, এটা ছিল কিন্তু নীতি। ভালো করে শোনো, এই নীতির উপর ভিত্তি করে কি প্রতিষ্ঠা হলো? গণপরিষদ প্রতিষ্ঠা হলো। এই যে গণপরিষদ যে প্রতিষ্ঠা হলো, এই গণপরিষদ প্রতিষ্ঠার একটু কিন্তু আমাদের অধিবেশনগুলো আর গৃহীত প্রস্তাবগুলো আমাদের গুরুত্বপূর্ণ। চলো তাহলে প্রত্যেকে হেডিং করো গণপরিষদের অধিবেশন সমূহ। চলো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বেশি টপিক বাকি নেই, তবে ইনফরমেশান প্রচুর। অধিবেশন সমূহ ভালো করে দেখো, কনস্টিটিউশনটা একটু প্রত্যেকে দুটো খাতা বানিও। একটা খাতায় সম্পূর্ণ আমি যেগুলো বলছি সেগুলো ডেসক্রিপটিভ ওয়েতে নোট ডাউন করবে। আমি এরপরে বেঙ্গলি ইংলিশ ভার্সানে নোট দেবো, একটু প্রিন্ট আউট করে নেওয়া দরকার। তার সঙ্গে একটা পাতলা খাতা বানাবে যেখানে এমসিকিউ থাকবে। আমি অলরেডি ফার্স্ট চ্যাপ্টার, আমি কিন্তু প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম কনস্টিটিউশন কীভাবে এগোবো। এটা সেকেন্ড চ্যাপ্টার আজকে হলে কমপ্লিট হবে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যেখানে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম, তার এমসিকিউ আমি দিয়েছিলাম, মাত্র 4 জন আমাকে এমসিকিউ সলভ করে দিয়েছো। বাকিরা একটু সিরিয়াসলি করো, না হলে ফাঁকা রাখো। আমি 10 দিন হোক 15 দিন হোক পরে আমি অ্যান্সার কী দেবো, মিলিয়ে তোমরা অ্যান্সার করে নাও। তাহলে একটা চ্যাপ্টারের মোটামুটি প্রিভিয়াস ইয়ার্স রেডি হয়ে যাবে। বুঝতে পারলে? চলো প্রথম নোট ডাউন করো, প্রথম অধিবেশন। 4 নম্বর পয়েন্ট বলতে দেশীয় রাজাগুলি থেকে, বা দেশীয় যে রাজ্য যেগুলো রয়েছে সেই দেশীয় রাজাগুলি থেকে অনাধিক 93 জন প্রতিনিধিত্ব করবে। ঠিক আছে, অনাধিক 93 জন প্রতিনিধিত্ব করবে। হয়েছে, লিখতে পেরেছ? চলো এবার অধিবেশন সমূহ। প্রথম অধিবেশন বলতে পারবে, প্রথম অধিবেশন কবে হয়েছিল, কখন হয়েছিল বলা যাবে? প্রথম অধিবেশন 1900 বুঝলাম না। প্রথম 1946, নোট ডাউন করো। 1946 সালের তারিখটা মনে থাকবে? 9 ডিসেম্বর। তাহলে ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। এই প্রথমটায় কি হয়েছিল? প্রথমে অস্থায়ী হিসাবে, পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, প্রথমেই যখন এই অধিবেশন হয়, প্রথম অধিবেশনে একজন অস্থায়ী সভাপতি হয়েছিল। অস্থায়ী সভাপতি কে বলা যাবে?
লিখে রাখো সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহা। ওকে, পরবর্তী ক্ষেত্রে স্থায়ীকে সভাপতি হয়ে যায়, বলা উচিত মৌসুমি বলতে পারবে? লিখে নাও ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভেরি গুড, সুন্দর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভালো করে একটু পড়ো, সামনে অনেক এক্সামই পরপর আসছে। পিএসসি ক্লার্কশিপের একটা বড় রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এটা প্রত্যেকে টার্গেট করতে পারো, কারণ পিএসসি ক্লার্কশিপ এবছরের রিক্রুটমেন্ট খুব স্বচ্ছভাবে ভালো গতিতে এগিয়েছে। এই যে পিএসসি যেভাবে নিচ্ছে, এবার আবার যদি নেওয়া হয় তাহলে এই রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে হবে। ঠিক আছে, 2টো ধাপ, প্রিলিমিনারি, মেন্স আর টাইপিং টেস্ট। তো এটাকেও একটু দেখো, এর জন্য কিন্তু জিকে পার্টটার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। ওকে, তাহলে প্রথম ভালো করে শুনে নাও যে এই যে অস্থায়ী থেকে স্থায়ী হলো। এবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই যে গণপরিষদের স্থায়ী সভাপতি, এই স্থায়ী সভাপতিকেই কী হচ্ছে পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রপতি বলে অভিহিত করা হয়। তাহলে আমাদের সংবিধানে যে রাষ্ট্রপতি ব্যাপারটা, এটা কি ছিল? এই গণপরিষদের যে স্থায়ী সভাপতি, উনিই দেখো পরবর্তীতে রাষ্ট্রপতি হচ্ছেন। তাহলে লিখে নাও যে গণপরিষদের স্থায়ী সভাপতিকে রাষ্ট্রপতি বলে অভিহিত করা হয়, রাষ্ট্রপতি বলে অভিহিত করা হয়, অভিহিত করা হয়। ওকে, এবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই যে অভিহিত করেন, এটা কিসের মধ্যে অভিহিত করেন? ব্যাকেটে লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে কার্য পরিচালনার প্রতিবেদন কমিটির, কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির প্রতিবেদন পাস করেন কে? কে এম মুন্সি। এই কে এম মুন্সির প্রতিবেদন অনুযায়ী এই সভাপতিকে রাষ্ট্রপতি বলা হচ্ছে। লিখে নাও কে এম মুন্সির কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির প্রতিবেদন অনুসারে, কার্য পরিচালনা সংক্রান্ত, কোনো কিছু ডাউট হলে বুঝতে আসলে আলোচনা করে নাও, মনে থাকবে। পরিচালনা সংক্রান্ত কমিটির প্রতিবেদন অনুসারে, ওকে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে। তাহলে এটা হচ্ছে প্রথম, ভালো করে শুনে নাও। প্রথম যে অধিবেশন হয়েছিল, শুরু হয়েছিল 9 তারিখ, শেষ হয়েছিল কবে বলতে পারবে? কবে শেষ হয়েছিল বলা যাবে? দেখো 9 তারিখ শুরু হয়েছিল। স্থানটাও প্রত্যেকে জানো, আশা করি লিখে নিতে পারো, আমি লেখার জায়গা পেলাম না এখানে, যে দিল্লির কনস্টিটিউশন হল। ওকে, দিল্লির কনস্টিটিউশন হল, বোঝা গেছে? সেই সময় কে ছিল? সেই সময় কংগ্রেসের সভাপতি কে ছিল? কংগ্রেসের সেই সময় সভাপতি ছিল জে.বি. কৃপানিলি। এই জে.বি. কৃপানিলি চেয়েছিল যে সচ্চিদানন্দ সিনহা, কারণ উনিই ছিলেন সব থেকে বয়োজ্যেষ্ঠ। ওকে, চলো একটা জিনিস লিখে নাও যে 9 থেকে 23 ডিসেম্বর, এতদিন কিন্তু এই অধিবেশন চলেছিল। এই গেল প্রথম অধিবেশন, বোঝা গেছে? চলো সেকেন্ড নোট ডাউন করবে, দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশনের ডেট কে বলতে পারে? সৌমির বলা উচিত, মৌসুমীর বলা উচিত, বলো দ্বিতীয় অধিবেশনের ডেট। নোট ডাউন করো, 1947 সালের 20 থেকে 25 জানুয়ারি। ওকে, দেখো জাস্ট 23 তারিখ শেষ হয়েছে, ঠিক 1 মাস পরে শুরু হয়েছে। এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা মানে একটা প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাবটা কি? সেই প্রস্তাবটা হচ্ছে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব। নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে। উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। ওকে, এই প্রস্তাবটা কে গ্রহণ করে? ভালো করে শুনবে। এই প্রস্তাবটা উত্থাপন করেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু উত্থাপন করেছিল প্রথম অধিবেশনে। দ্বিতীয় অধিবেশনে এই প্রস্তাব কিন্তু গৃহীত হয়। ইংলিশ টার্মটাও লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, দ্য অবজেক্টিভ রেভলিউশন। এই প্রস্তাব কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট, মনে থাকবে। এটা দিয়ে কিন্তু বারবার কোশ্চেন আসে যে কে উত্থাপন করেছিল। উত্থাপন করা হয়েছিল প্রথম অধিবেশনে, গ্রহণ করা হয় দ্বিতীয় অধিবেশনে, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো নেক্সট নোট ডাউন করবে, এই অধিবেশনেই ভারত বিভাজনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। লিখে নাও,
শুনতে পেলাম না, কি বলছো? কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে কথা, আমি শুনতে পাচ্ছি না। চ্যাটে পারলে লিখে দাও, আমি একদম তোমার কথা কেটে কেটে আসছে। মৌসুমি লিখে নাও, ভারত বিভাজনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে বিবেচিত হয়, চূড়ান্ত হিসাবে বিবেচিত হয়। ওকে, এই গেল দ্বিতীয়, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, বারবার ভালো ভালো করে শুনুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার লাস্ট কোশ্চেন, একবার এসেছিল, বেশিরভাগ স্টুডেন্ট পারেনি, সেটা কি? আমরা প্রত্যেকে যদি জিজ্ঞেস করি গণপরিষদের সভাপতিকে, স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ, অস্থায়ী সভাপতি কে ছিল প্রথম? শশীচন্দ্র সিনহা, বলে দেবো। কিন্তু সহসভাপতি কে ছিল? কেউ বলা যাবে? কেউ বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? বৈশাখী বলা যাবে? সহসভাপতি কে ছিল এই অধিবেশনে? সহসভাপতিকে যে নিযুক্ত হয়েছিল কে? লিখে নাও, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। নোট ডাউন করবে, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। বলো, বোঝা গেছে? ইয়েস অর নো? এই গেল দ্বিতীয় অধিবেশন, কোনো সমস্যা নেই। চলো এবার একটা জিনিস বলে দিই, তোমরা পারলে নোট ডাউন করে নিতে পারো বা শুনে মনে রাখো, যে এই যে উদ্দেশ্য সংক্রান্ত যে প্রস্তাব, এই প্রস্তাবগুলো কী ছিল। দেখো, আমি এগুলো পরে তোমাদের নোট যখন দেওয়া হবে তখন তার মধ্যে বলে দেবো, এখন শুনে লিখতে পারলে লিখে নিতে পারো, আমি লিখছি না। যে এই যে উদ্দেশ্য সংক্রান্ত যে প্রস্তাব, এই প্রস্তাবের প্রথম যেটা বলা হয়েছে যে গণপরিষদ ভারতকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে এবং ভবিষ্যতে সংবিধান সেই মতোই কিন্তু রচিত হবে। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? এরপরে নেক্সট যেটা উদ্দেশ্য বা প্রস্তাব যেটা ছিল, যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা, মর্যাদা ও সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে সমান অধিকার এবং রাষ্ট্র প্রত্যেককে সমান আইনের চোখে দেখবে। কথাটা বুঝতে পারলে? আমরা এটা পরবর্তী ক্ষেত্রে যখন কনস্টিটিউশনে এগোবো, দেখব এই যে দ্য অবজেক্টিভ রেজলিউশন বা দ্য উদ্দেশ্যমূলক যে এই সংক্রান্ত প্রস্তাব, এর বিভিন্ন প্রস্তাবগুলোই কিন্তু সংবিধানের বিভিন্ন তথ্য আকারে কিন্তু আমার সামনে আসছে। কথাটা বোঝা গেল? এটা কিন্তু বলতে পারি যে সংবিধান রচনা কিভাবে হবে বা তার বিষয়বস্তু কী হওয়া উচিত, সেটা কিন্তু আমরা এই দ্য অবজেক্টিভ রেজলিউশন থেকে জানতে পারছি। অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে তৃতীয়, তাড়াতাড়ি নেক্সট নোট ডাউন করো তৃতীয়। তাহলে দেখো, তৃতীয় কত সালে কবে হয়েছিল বলা যাবে? তৃতীয় অধিবেশন লিখে নাও, 1947 সালের 22 এপ্রিল থেকে 2 মে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, চলো নেক্সট, এই অধিবেশনে কি কি প্রস্তাব গৃহীত হয় ভালো করে শুনে রাখো। যে মৌলিক অধিকার সংক্রান্ত রিপোর্ট আলোচিত হয়। নোট ডাউন করো, মৌলিক অধিকার সংক্রান্ত রিপোর্ট আলোচিত হয়। ওর সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ, অস্পৃশ্যতা বিলোপ এবং তফসিলি জাতির প্রতি কোনো বৈষম্যমূলক যাতে আচরণকে অপরাধ হিসেবে ঘোষিত হয়। লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, অস্পৃশ্যতা বিলোপ ও তফসিলি জাতি প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ, জাতির প্রতি কোনো রূপ বৈষম্য আলোচনা কোনো কিছু একটা এমন কোনো বিহেভিয়ার যেটা পুরো বৈষম্যমূলক, সেটা অপরাধ হিসেবে গৃহীত হয়। লিখে এটা জাতির প্রতি বৈষম্যমূলক আচরণ অপরাধ বলে গৃহীত হয়। ওকে, হ্যাঁ কি না? বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো এরপর আমাদের লাস্ট আলোচনা করব চতুর্থ অধিবেশন। দেখো, এই চতুর্থ অধিবেশনে কি বলেছে? চতুর্থ অধিবেশন, আচ্ছা আগে ডেট কত সাল? 1947 সালের, এটাই কিন্তু শেষ অধিবেশন। 1947 সালের কত তারিখ? 14 থেকে 31 জুলাই।
এখানে কি, এখানে এর প্রস্তাব কি গৃহীত হয়েছে, এখানে ভালো করে শুনে নাও, যে ভারতের জাতীয় পতাকা তৈরি বা জাতীয় পতাকা, স্বাধীন ভারতের পতাকা যে তৈরি হবে, সেই জাতীয় পতাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য অস্থায়ী কমিটি গঠিত হয়। লিখে রাখো, জাতীয় পতাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের, জাতীয় পতাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য অস্থায়ী কমিটি গঠিত হয়। গ্রহণের জন্য অস্থায়ী কমিটি গঠিত হয়। অস্থায়ী কমিটি গঠিত হয়। ওকে, এই গেল 4টে অধিবেশন। 4টে অধিবেশনে কবে কবে ডেট ইম্পর্টেন্ট, কি কি হয়েছিল সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ কি না ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ কি না, বোঝা গেছে? এরপর আমার যেটা পড়তে হবে, গণপরিষদ হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এর মধ্যে বিভিন্ন মেম্বার রয়েছে, বিভিন্ন তাদের কাজ, বিভিন্ন কাজভাবে এগিয়েই আমরা সংবিধানকে পেয়েছি। এবার এই গণপরিষদের মধ্যেও বা গণপরিষদ সংক্রান্ত বিভিন্ন কমিটি কিন্তু আছে। এই কমিটিগুলোর সম্বন্ধে কিন্তু আমাদের ভালো করে পড়ে রাখা দরকার, কারণ প্রত্যেকটা কমিটি কিন্তু ডিফারেন্ট সভাপতি ছিল। গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ বুঝলাম, কিন্তু প্রত্যেকটা পদে মানে প্রত্যেকটা কমিটির আলাদা আলাদা করে কিন্তু সভাপতি ছিল। মোটামুটি 10 থেকে 12টা কমিটি আমাদের জানতে হবে, তাই সভাপতির নাম। চলো নেক্সট হেডিং করো। এটা কম বেশি আমি অনেকেই জানো, অনেকেই আগে পড়েছো, তাও জাস্ট একটু দেখে নাও যে বিভিন্ন কমিটি বিভিন্ন কমিটি তাহলে কমিটি তোমরা একদিকে কমিটির নাম লিখবে, একদিকে সভাপতি লিখবে। একটা কলাম বানিয়ে নাও যে একদিকে কমিটি, একদিকে সভাপতি। বেশিরভাগ সভাপতির নাম দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করবে, কার্য বিবরণী সংক্রান্ত কমিটি, যাকে ইংলিশে বলে কমিটি অন রুলস অ্যান্ড প্রসিডিওর। নোট ডাউন করো যে কার্য বিবরণী সংক্রান্ত কমিটি। এর সভাপতি কে ছিল? একইভাবে লিখে রাখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 2 নম্বর স্টিয়ারিং কমিটি। নোট ডাউন করো, স্টিয়ারিং কমিটি। এই স্টিয়ারিং কমিটিকে বেঙ্গলিতে কি বলা হয়? বলা হয় কার্যনির্বাহক কমিটি। নোট ডাউন করো বেঙ্গলি, কার্যনির্বাহক কমিটি। একই রাজেন্দ্র প্রসাদই কিন্তু সভাপতি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু এর সভাপতি ছিলেন। 3 নম্বর লিখে রাখো যে ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি। ফাইন্যান্স ও স্টাফ কমিটি তোমরা বেঙ্গলি লিখে রাখতে পারো। এর বাংলা হচ্ছে অর্থ ও স্টাফ কমিটি, যার সভাপতি একইভাবে রাজেন্দ্র প্রসাদ। ওকে, হ্যাঁ কি না দেখো পরপর কিন্তু এই পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট হয়েছে। নেক্সট নোট ডাউন করবে 3 নম্বর ইউনিয়ন পাওয়ার কমিটি। 4 নম্বর নোট ডাউন করবে ইউনিয়ন পাওয়ার কমিটি। কে? লিখে রাখো জওহরলাল নেহেরু। ওকে, 5 নম্বর নোট ডাউন করবে যে ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি, বা যাকে বাংলায় বলতে পারি কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি। লিখে নাও, ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি, বা যাকে বলতে পারি কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি, একইভাবে পণ্ডিত জওহরলাল নেহেরু। ওকে, নেক্সট নোট ডাউন করবে 6 নম্বর স্টেটস কমিটি, যাকে বাংলায় কি বলতে পারি দেশীয় রাজ্য কমিটি, অর্থাৎ যেখানে দেশীয় রাজারা কিন্তু তখনও শাসন করত। কে? পণ্ডিত জওহরলাল নেহেরু হচ্ছে। চলো 7 নম্বর ড্রাফটিং কমিটি, যাকে বাংলায় কি বলা হয় খসড়া কমিটি। ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতিকে নোট ডাউন করো B.R. আম্বেদকর। এই কোশ্চেন কিন্তু খুব আসে, B.R. আম্বেদকর ড্রাফটিং কমিটি। নোট ডাউন করেছো। 8 নম্বর নোট ডাউন করবে যে হাউস কমিটি, অর্থাৎ যে পার্লামেন্টের হাউস কীভাবে ফর্ম করবে, তার কি সংবিধান রচিত হবে, সেই কমিটি তার সভাপতি কে ছিল পট্টবী সীতারামাইয়া। এই পট্টবী সীতারামাইয়ের নাম শুনেছো? কে শুনেছো পট্টবী সীতারামাইয়ের নাম?
কোন জায়গায় শুনেছো বলা যাবে? এই পট্টবী সীতারামের নাম আমরা কোথায় শুনেছি? বলো বলো বলো, বলা উচিত। কোথায়? একদমই তাই, একদমই তাই, একদমই তাই, ঠিক। নেতাজির এগেনস্টে মহাত্মা গান্ধী এনাকে দাঁড় করিয়েছিল, বাট নেতাজি ভোটে জয়লাভ করেছিল। সেই সময় গান্ধীজি বলেছিল পট্টবীর হার আমার হার, তখন বাধ্য হয়ে নেতাজিকে কংগ্রেস ছাড়তে হয় এবং পৃথক ফরওয়ার্ড ব্লক গঠন করতে হয়। হচ্ছে লিখে রাখো অর্ডার অফ বিজনেস কমিটি, অর্ডার অফ বিজনেস কমিটি, অর্ডার অফ বিজনেস কমিটি। লিখে রাখো কে এম মুন্সি, কে এম মুন্সি। ওকে, 10 নম্বর নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ। লিখে রাখো যে ফান্ডামেন্টাল রাইটস কমিটি, ফান্ডামেন্টাল রাইটস কমিটি, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস কমিটি। লিখে রাখো জে বি কৃপালিনী, জে বি কৃপালিনী। হচ্ছে 11 নম্বর নোট ডাউন করবে ক্রিডেন্সিয়াল কমিটি, ক্রিডেন্সিয়াল কমিটি। এই ক্রিডেন্সিয়াল কমিটির সভাপতিকে লিখে নাও যে কৃষ্ণস্বামী আয়ার, কৃষ্ণস্বামী আয়ার। ওকে, বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। চলো, এই টাইপের পয়েন্ট কিন্তু খুব আসে। আচ্ছা, আর একটা লিখে নাও যে অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা অস্থায়ী কমিটি গঠিত হয়েছিল। লিখে রাখো অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, অন ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ বলা যাবে। এই কমিটির সভাপতি কে ছিলেন? ফ্ল্যাগ কমিটির সভাপতি লিখে নাও কে ছিল? কে ছিল? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, ভালো করে দেখে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এই পয়েন্টগুলো বা এই যে 12টা বললাম, এই 12টা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ভালো করে শোনো, এই 12টা দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। 12টা কমিটি দিয়ে কোন কমিটি কে, মানে কি বলবো, এই কমিটি কে, কোন কমিটির কে দায়িত্বে ছিল, এই কমিটি পরবর্তী ক্ষেত্রে কোন কমিটিতে রূপান্তরিত হয়েছে, এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু আসে। বোঝা গেল? এসন্ন দেখো ভালো করে শোনো। এরপরে আমাদের জানার দরকার যেটা, যে এই যে ক্যাবিনেট মিশন আমরা শুনেছি, এই ক্যাবিনেট মিশনের কী প্রস্তাব ছিল, এই প্রস্তাবের সঙ্গে গণপরিষদের যে সংখ্যা সেটা মিলেছে কি মেলেনি, কী ব্যাপার, এটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। লাস্ট টপিক হেডিং করো যে বিভিন্ন তথ্য বলে। দেখো গণপরিষদের প্রায় ক্লাস আমার কমপ্লিট, জাস্ট হেডিং করবে বিভিন্ন তথ্য। এই বিভিন্ন তথ্য পয়েন্টটা কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। হেডিং করো বিভিন্ন তথ্য, বিভিন্ন তথ্য। ফার্স্ট যেটা ইনফরমেশান, এই গণপরিষদ গঠিত হয় কিসের, মানে কোন কমিশনের জন্য, কোন কমিশনের সুপারিশে গঠিত হয়? এটা গঠিত হয় ক্যাবিনেট মিশনের সুপারিশে, হ্যাঁ কি না? ফার্স্ট পয়েন্ট যেটা দরকার, যে ক্যাবিনেট মিশন যে ভারতে পাঠানো হয়েছিল, আগের দিন আমি ক্লাসে বলেছিলাম, এই ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের কতজন সদস্য থাকতে পারে বলতে পারবে? সৌমি বলা যাবে? দেখে হলেও বলা উচিত। গণপরিষদের প্রস্তাব অনুসারে, ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের সদস্য সংখ্যা হবে 389 জন। ওকে, গণপরিষদের সদস্য সংখ্যা হবে 389 জন। ওকে, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি এই যে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারেই 46 সালে কী গঠিত হয়? গণপরিষদ গঠিত হয়। এই যে 389 জন গঠিত হবে, এই 389 জনের মানে যে সদস্য থাকবে, এদের আবার ভালো করে শুনবে, এদের আবার কিছুটা ডিস্ট্রিবিউশনও কিন্তু গণপরিষদ বলে দিয়েছিল। কীরকম? যে জেনারেল বা সাধারণ থাকবে, সাধারণ থাকবে, ভালো করে শোনো, সাধারণ থাকবে কত? 210 জন। আর মুসলমান থাকবে, এটাকে মুসলিম বলতে পারি, 78 জন। শিখ থাকবে 4 জন। হ্যাঁ কি না? এটা কিন্তু ওনাদের বলে দেওয়া ব্যাপার। ভালো করে শোনো, এটা কিন্তু ওনাদের বলে দেওয়া ব্যাপার। কিন্তু এটার সঙ্গে কি বলবো, এটার সঙ্গে কিন্তু যে আমাদের গণপরিষদ যে চলেছে, এর কিন্তু কোনো মিল নেই। কেন মিল নেই? কেন? ভালো করে শুনবে।
যখন দেশভাগের মানে পূর্বে যখন গণপরিষদ ছিল আর দেশভাগের পরে দেশভাগের যে বিভাজনের যে সিদ্ধান্ত ওর পরে দেখা যাচ্ছে যে গণপরিষদ থেকে বারবার মুসলিম লীগরা কিন্তু বেরিয়ে গেছে। তাই মুসলিম লীগের বেরিয়ে যাওয়া মানে এই মুসলিম প্রতিনিধিত্বর ব্যাপারটা কিন্তু তখন আর থাকছে না। এই ব্যাপারটা একটু মাথায় রেখো, ভালো করে শুনে রাখো যে এটা থাকা উচিত ছিল কিন্তু এটা থাকেনির একটাই কারণ, না থাকার একটাই কারণ যে মুসলিম লীগের এই গণপরিষদ পরিত্যাগ করা। এবার দেখো আর একটা জিনিস আমাদের মনে রাখার দরকার, আমি তোমাদের একটা ইনফরমেশান নিজে নোট বানিয়ে দিয়ে দেবো যে প্রথমে যখন 46 সালে গণপরিষদ গঠিত হয় তখন বিভিন্ন রাজ্য থেকে কতগুলি করে আসন ছিল, সেখানে কতজন করে এসেছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। বোঝা গেল কতজন করে থাকা উচিত, কতজন করে এসেছে। আচ্ছা সরি একটা জিনিস আমার ভুল লেখা হয়েছে, এটা 389 না 289, সরি 289। ওকে, এবার দেখো এইখানে যে 210, 78 আর 4 এটা মিলিয়ে কত হওয়া উচিত, এটা মিলিয়ে হয় কত, এটা মিলিয়ে হচ্ছে 292। এই 292 কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেশীয় রাজাদের থেকে 4 জনকে অ্যাড করে মোট দাঁড়ায় কত সহস্র সংখ্যা, দাঁড়াচ্ছে হচ্ছে 296। তাহলে এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট যে গণপরিষদের আসন বন্টনের নিরিখে ব্রিটিশ শাসিত প্রদেশগুলি থেকে মোট আসন সংখ্যা কত ছিল, 296। লিখে রাখো মোট আসন সংখ্যা সমস্ত সম্প্রদায় উপর ভিত্তি করে। সম্প্রদায় মিলে 3টে, একটা সাধারণ, একটা মুসলিম, একটা শিখ। সাধারণের মধ্যে কিন্তু হিন্দু বা উচ্চবর্ণীয় হিন্দুদের কথা উল্লেখ করতেই পারি। কথাটা বোঝা গেল? দেখো সাধারণের মধ্যে কিন্তু হিন্দু পড়েই যাচ্ছে, এরপরে মুসলিম, তারপরে শিখ, এটার সঙ্গে 4 জন অ্যাড করে 296 ছিল মোট আসন সংখ্যা। হ্যাঁ কি না? ভালো করে শোনো। এইবার দেখো পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই যে এই ব্যাপারটা কীভাবে চেঞ্জ হয়ে যায়। এই যে 289 বললাম এটা প্রথমে ছিল, পরবর্তী ক্ষেত্রে প্রস্তাব আসে ক্যাবিনেট মিশনের যে না আরও বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? বাড়ানোর একটাই কারণ, সেটা কি, দেশীয় রাজা। তখনও কিন্তু দেশীয় রাজাদেরকে নেওয়া হয়নি। দেশীয় রাজাদের নেওয়া হলো কতজন? দেশীয় রাজাদের নেওয়া হলো 93 জন। হ্যাঁ কি না? এই 93 জন নেওয়া হয়েছে। এটা কে, এটা আমি কোথায় পড়িয়েছি, এটা কোন টপিকে বলেছি যে দেশীয় রাজাদের থেকে 93 জন নেওয়া হবে, বলা যাবে? এটা কোথায় বললাম আজকে? এটা বললাম গণপরিষদের নীতির 4th পয়েন্টে বলেছি যে দেশীয় রাজাদের থেকে 93 জন নেওয়া হবে। হ্যাঁ কি না? এবার তাহলে ব্রিটিশ প্রদেশ থেকে এসছে কত, 296, দেশীয় রাজা কত, 93। তাহলে মোট মনোনীত হচ্ছে 389। ওকে, এটা কে কার উদ্দেশ্য ছিল, এটা বা কার প্রস্তাব ছিল? ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য ছিল বা প্রস্তাব ছিল। ওকে, 389 বোঝা গেছে। কিন্তু দেখা যায় যখন ভারত প্রদেশ যখন গঠিত হচ্ছে তখন দেখা যায় যে মুসলিম লীগরা ত্যাগ করছে। মুসলিম লীগ ত্যাগ করার ক্ষেত্রে এটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা পুরোপুরিভাবে এই সিস্টেম বা এই 389 ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? চলো নেক্সট যেটা জানার দরকার, ভালো করে শুনে নাও যে গণপরিষদের মোট কটা অধিবেশন বসেছিল, বলতে পারবে? নেক্সট পয়েন্ট বলা যাবে, গণপরিষদের মোট কটা অধিবেশন বসেছিল? লিখে নাও, মোট অধিবেশন বসেছিল 11টি। আমরা তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি পড়েছি। মোট অধিবেশন 11টি। কত দিন লেগেছিল, মানে কত দিন ধরে অধিবেশন বসেছিল? লিখে নাও, মোট অধিবেশন বসেছিল 165 দিন। মোট অধিবেশন বসেছিল 165 দিন। বোঝা গেছে? হ্যাঁ কি না? নেক্সট নোট ডাউন করবে, ভারতীয় সংবিধান রচনা। তাহলে এই সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছে বলা যাবে? আমি কিন্তু এটা বলেছিলাম, বলা উচিত। লিখে নাও, 2 বছর 11 মাস 17 দিন, মানে বলা যায় যে প্রায় 3 বছরের কাছাকাছি। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? এরপরে ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ যে এই গণপরিষদের মাধ্যমে যে ক্ষমতার হস্তান্তর হয়, এই ক্ষমতার হস্তান্তরের পরে লিখে নাও 1949 সালে যে কমনওয়েলথ ভারতের সদস্যপদ অনুমোদন করে।
লিখে রাখো কমনওয়েলথ ভারতের সদস্যপদ অনুমোদন করে। ওকে, হ্যাঁ কি না? ভালো করে শোনো। এবার আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যে মোট জনসংখ্যা তখন ভারতের এতটা জনসংখ্যা ছিল না, তবে গণপরিষদ গঠনে ভারতবাসীর মোট মাত্র 14% মানুষ ভোটাধিকার করতে পেরেছিলেন। লিখে রাখো গণপরিষদ গঠন, লাস্ট পয়েন্টটা আজকের, গণপরিষদ গঠনে ভারতবাসীর মোট, তৎকালীন ভারতবাসীর মোট 14% ভোট দিতে পেরেছিল বা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল। এই ইনফরমেশানগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রয়োগ করতে পেরেছিল। বোঝা গেছে হ্যাঁ কি না? এই 14% কিন্তু কোশ্চেন এসেছিল, সিজিএলে কোশ্চেন এসেছিল। হয়েছে? চলো, তাহলে এই হচ্ছে আমার টোটাল টপিক, যে টপিক কিন্তু আমি ডিসকাস করলাম একদম গণপরিষদ 2টো ক্লাস। আমি আজকে রাত্রিবেলা বা কালকেই গণপরিষদের ওপরে এমসিকিউ পাঠাবো, যেগুলো প্রিভিয়াস এসে বিভিন্ন পরীক্ষায় পড়েছে, প্রায় 50খানা এমসিকিউ। তোমরা করতে থাকো, আমি আগেরটারও অ্যান্সার কি পাঠাবো, তারপরে কয়েকদিন টাইম দাও, গণপরিষদের অ্যান্সার কি পাঠাবো। যে কোশ্চেনগুলো পারবে করে দেখো, বেশিরভাগই পারবে, যেগুলো পারবে না সেগুলো হচ্ছে আমি অ্যান্সার কি দিয়ে দেবো। ওকে, চলো তাহলে দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লিট হলো। এরপরে আমরা যেটা আলোচনা করবো দ্যাট ইজ প্রস্তাবনা ও উৎস। সেটা হচ্ছে যথেষ্ট ইম্পর্ট্যান্ট আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। হচ্ছে? চলো তাহলে আজকে এতটাই।